জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকুল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, সাথে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। আমাদের সঙ্গে যুক্ত হবেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, এবং আমাদের সঙ্গে আজকে সেটে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন। তাজনুভা, আজকে এনসিপি, আমার বাংলাদেশ পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, এই তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে গণতান্ত্রিক সংস্কার জোট নামে একটি রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবং তিনি এই জোটটির মুখপাত্র নির্বাচিত হয়েছেন। এর আগে বিএনপি ও জামাতের সাথে এনসিপির জোট করার একটা গুঞ্জন ছিল, গণমাধ্যমগুলো বা নানান মানুষের মুখে আমরা শুনতাম যে এনসিপি কখনো মনে হচ্ছিল এই বুঝি বিএনপিতে চলে গেল, বা মনে হচ্ছিল এই বুঝি জামায়াতে চলে গেল। এখন আপনারা নতুন জোট ঘোষণা করলেন, এটা কি আসলে বিএনপি এবং জামায়াতের সঙ্গে আপনাদের আসন ভাগাভাগির সমঝোতা না হতে, নাকি তিনটি দল মিলে আসন ভাগাভাগির প্রেশারটা দেওয়াটা আরেকটু কিছু সহজ হবে, সেই রকম কোনো সুবিধা থেকে এটি করা? ধন্যবাদ নিকোল আপনাকে, এবং আমার সাথে যারা আছেন, দর্শক যারা দেখছেন, সবাইকে শুভেচ্ছা। আপনি নিশ্চয়ই জানেন যে এটা একদম রকেট সায়েন্স না, খুব পরিষ্কার যে তিনটা দল যারা জোটবদ্ধ হয়েছে আজকে, তারা রাজনৈতিকভাবে বা ভোটের মাঠে তুলনামূলক দুর্বল। এবং কিন্তু গত জুলাই আগস্ট পরবর্তী গণ অভ্যুত্থান পরবর্তী যে সংস্কার বা নতুন বাংলাদেশের কথা বলার যে আলোচনা, তাতে এই তিনটা দল মোটামুটি সবচেয়ে বেশি সরব বা অনেক জায়গায় তারা কাছাকাছি। সো এটা মূলত ভোটের রাজনীতি বা ভোটের জোট থেকেও এটা রাজনৈতিক জোটের গুরুত্বটা এটার অনেক বেশি। এদের হয়তো সাংগঠনিক অনেক দুর্বলতা আছে বা সংগঠন ওভাবে গুছানো হয় নাই, কিন্তু তাদের যে নতুন বাংলাদেশ বা নতুন একটা রাজনৈতিক সমীকরণ নতুন করার, নতুন আমি কথাটা বারবার বলছি এজন্য কারণ গত 15 মাসে আমাদেরকে সবচেয়ে বেশি যেটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে সেটা হচ্ছে যে পুরনো স্টাবলিশমেন্টের সাথে আমাদের যে চিন্তাধারার যে পার্থক্য, সেটা নিজের স্বার্থে না, দেশের স্বার্থে। সো দেশের স্বার্থে যারা আমরা এক সাইডে আছি তারা আমরা, এবং আজকে কিন্তু আহ্বায়ক সাহেব এটাও বলেছেন নাহিদ ইসলাম যে এটা আমাদের আরও আগে করা উচিত ছিল, এটা আমাদের একটা ভুল ছিল। আমরা যদি যারা সংস্কারের কাছাকাছি এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের রুলসগুলো সেট করার জন্য যারা আমরা সবচেয়ে বেশি সরব, আমাদের আরও আগে জোট করা উচিত ছিল। তাহলে হয়তো ঐক্যমত্য কমিশনে আমাদের বার্গেইনটা আরও স্ট্রং হতো। বার্গেইনটা আমি বলছি এই কারণে যে আমরা অনেক কিছু কিন্তু পারি নাই, যদিও শেষ পর্যন্ত গণভোটে এসে আমরা ঠেকাতে পেরেছি, কিন্তু আমরা অনেক কিছু কিন্তু গণতান্ত্রিক উপায়ে করতে পারি নাই, যেটা পুরনো এস্টাবলিশমেন্টের একটা বাধার কারণে। সো এটা আসলে আসন ভিত্তিক না। এবং বিএনপি জামাতের বাইরে আপনি 15 মাস কিন্তু আমরা সময় দেখেছি। ইনফ্যাক্ট এনসিপির আসলে হওয়ারই দরকার ছিল না যদি এই গণ অভ্যুত্থান পরবর্তী বিদ্যমান রাজনৈতিক দলগুলো বাংলাদেশ পরিবর্তনের বাস্তবতাটা বুঝতো, কিন্তু আমরা দেখলাম যে ওটা হলো না। আমরা ধাক্কা খেলাম, আমরা নিজেরা একটা নতুনরা মিলে দল করলাম, কিন্তু পরে দেখলাম যে আমাদের এই আওয়াজটাকে আরও স্ট্রং করতে হবে, আরও মানে স্ট্রেডিং করতে হবে। কেন করতে হবে? আসনের জন্য না। আসনটা না আসলে বাই ডিফল্ট আপনার কাছেই আসবে যদি আপনি দেশের পক্ষে, গণতান্ত্রিক উত্তরণের পক্ষে রাজনীতিটা করেন। এটা বাই ডিফল্ট আসবে, এটার জন্য কারো কাছে জোট করতে হবে না, এটা আমি নিজেই মনে করি, এবং অনেকে এই কথার সাথে কোরিলেট করতে পারবে। সো এই যে আসন ভিত্তিক আপনি ধরেন করলাম রাজনীতি, দেন হোয়াট? এরপরে কি? বিএনপি আমাদের জন্য আসন ছাড়লো, জামাতও ছাড়লো, আমরা গেলাম, এরপরে কি আমাদের ভবিষ্যৎ? আমাদের কেন এত আয়োজন করে, এত মানুষের রক্তের পরে, এত কথা, এত
মানে ব্লেম নিয়ে আমরা কেন আসন নিয়ে, তারপরে কি 5 বছরই ধরেন ক্ষমতায় থাকলাম, দেন হোয়াট? আমাদের এই 8 মাসে যতটুকু সংগঠন শক্ত হওয়া উচিত ছিল সেটা হয়নি, এবং সেটা নানান কারণে হয়নি। কেন হয়নি? আমরা অন্তর্বর্তী সরকারের অনেক ব্যর্থতা ছাত্রদের উপর এসেছে, এনসিপির উপর এসেছে। আমরা বিভিন্ন তকমাই আমরা জর্জরিত ছিলাম, কিংস পার্টি থেকে শুরু করে জামাতের বি টিম থেকে শুরু করে জামাতের দোকান থেকে শুরু করে সব কিছু আমাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী, ইসলাম বিদ্বেষী, অনেক কিছু, নারী বিদ্বেষী, প্রত্যেকটা ইস্যু নিয়ে আমরা অনেক জর্জরিত ছিলাম। আমরা রাজনীতিতে নতুন, আমাদের অভিজ্ঞতা নাই জাতীয় রাজনীতি করার। সো আমরা অনেক কিছু নিয়ে স্ট্রাগল করেছি, আমরা দল গুছাতে পারি নাই। কিন্তু তারপরও সব কিছুর পরে আমরা একটা বিষয়ে একদম অনড় এবং আপোষহীন, যে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তনটা চাই। এটা না হলে আমাদের আর কোনো দরকার নাই আসলে। এবং এটার সূচনাটা এই 25-24 সাল থেকে যে হয়েছে, এটা আমাদেরকে, আমরা যতদিন রাজনীতি করব আমাদেরকে ধরে রাখতে হবে, যতদিন না পরের প্রজন্মকে আমরা এটা পাস করতে পারছি। সো এটা আমাদের উপর কিন্তু গুরু দায়িত্ব, এবং এই দায়িত্বের অংশ হিসেবে আমরা মনে করেছি যে যারা আমাদের সাথে আওয়াজগুলো, এবং আপনি দেখেন রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টির ওনাদের যারা জাতীয় পর্যায়ের নেতা আছেন, তাদের আওয়াজ কিন্তু মানুষের কাছে ওয়েল অ্যাকসেপ্টেড। তাদের পিছনে হয়তো বহর নাই, অনেক জনস্রোত নাই, গাড়ি নাই, কিন্তু তাদের আওয়াজগুলা কিন্তু ঘরে ঘরে আছে। আচ্ছা, হ্যাঁ। সো নতুন রাজনীতি আমরা যখন বলি, আমরা বলতাম যে এনসিপির যারা অডিয়েন্স, তারা মিছিলে আসবে না, তারা সভায় আসবে না, তারা সমাবেশে আসবে না, তারা গণ অভ্যুত্থান সফল করে তারা বাসায় ফিরে গেছে, তারা বাসায় বসে দেখছে যে আমরা কি করছি। সেই কারণে আপনাদের মনে হয়েছে বিএনপি বা জামায়াতের মতো এত বড় দলের চেয়ে আসলে এই ছোট ছোট সমমনা দলগুলোর সঙ্গে যাওয়াটা আমাদের বেশি মানে কি বলবো, তুলনামূলকভাবে মনে হয়েছে যৌক্তিক। জি, শেখ রবিউল আলম, এনসিপি এলো না আপনাদের সাথে, শোনা যাচ্ছিল যে একদম শেষের দিকে মনে হচ্ছিল যে এনসিপি বোধহয় বিএনপিতে জয়েনই করে ফেলবে, বরং আপনাদের সঙ্গে এবি পার্টি রাষ্ট্র সংস্কারকে নিজের সাথে নিয়ে নিল। জামাত তো নেই আপনাদের সঙ্গে এখন আর, যেরকম পাল্টাপাল্টি কথাবার্তা আমরা শুনি, যে দলগুলোকে নিয়ে বিএনপি চলতো, একে একে কি আসলে সবাই দূরে সরে যাচ্ছে আর বিএনপি একা হয়ে যাচ্ছে? একা, ধন্যবাদ আপনাকে। প্রিয় সহলোচক যারা আছেন এবং এই মুহূর্তে যারা যমুনা টিভির সাথে যুক্ত আছেন, একা হওয়ার বিষয় নয়। প্রত্যেকটি রাজনৈতিক দলের ভিন্ন আদর্শ আছে, ভিন্ন লক্ষ্য আছে। বিএনপিরও ভিন্ন আদর্শ আছে, লক্ষ্য আছে, এবং জনগণের কাছে কমিটমেন্টও আছে। আমরা আমাদের যে রাষ্ট্র ব্যবস্থাপনায় যে পরিবর্তন, অথবা ধরেন জুলাই সনদ, আমাদের সেই আজ থেকে 3 বছর আগে ঘোষিত 31 দফার ভিত্তিতে রাষ্ট্রে সংস্কার, পরিবর্তন, জবাবদিহিমূলক সরকার, জনগণের ক্ষমতায়ন, সেই জায়গায় আমাদের যে দর্শন, সেই দর্শনের সাথে এখনও অনেক রাজনৈতিক দল একমত আছে। হ্যাঁ, 2-1 আরও ভিন্নভাবে চিন্তা করে হয়তো ইতিবাচক, আমি ইতিবাচকভাবে দেখছি যে 3টি রাজনৈতিক দল, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি এবং এনসিপি জোট করেছে। জোটের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত, প্রমাণিত এবং প্রয়োজন। কারণ এটা বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য। কারণ শেষ মুহূর্তে ভোটে কিন্তু 2-3 ভাগের বেশি আর ভাগ থাকে না, হয় দ্বিপক্ষীয় ভাগ হয়ে যায় অথবা ত্রিপক্ষীয় হয়ে যায়। পৃথিবীতে উন্নততর গণতন্ত্র যেখানে আছে, প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র যেখানে আছে, সেখানে ইকুয়েশনটা এইরকম। তো এখন বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল 150-এর উপরে, আবার আপনি যদি রাজনৈতিক দল বলেন সেটা প্রায় 150-র কাছাকাছি। তো তারা তো আর সবাই সমান শক্তি হতে পারবে না। জোটবদ্ধ একটা শক্তি হয়, শক্তি যতক্ষণ হয় তখন প্রতিদ্বন্দ্বিতা বাড়ে, জনগণের বিভিন্ন অপশন বেছে নেওয়ার সুযোগ থাকে, এবং একটা প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি, নির্বাচন, সেটা প্রতিষ্ঠিত হয়। আমরা এটাকে ইতিবাচকভাবে পজিটিভলি দেখছেন। 14 দিন পর আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোনো দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করলেন ভার্চুয়ালি, এবং আজকের বক্তৃতায় আমি জানি না, এটা রাজনৈতিক বিশ্লেষকরা আরও ভালো বলতে পারবেন, তাকে কিছুটা মনে হয়েছে তার আগের বক্তৃতাগুলোর থেকে একটু আলাদা। তিনি সমালোচনা করেছেন প্রতিপক্ষের, এবং এই ভাষায় 5ই আগস্টের পরে তাকে সমালোচনা করতে আমার যতদূর মনে পড়ে আমি দেখিনি। তিনি যেটা বলেছেন, কিছু কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি, বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, এবারও অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন, তাদেরকে তো দেশের মানুষ 71 সালে দেখেছে। 1971 সালে তারা নিজেদের স্বার্থ রক্ষার্থে কীভাবে লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য।
এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ ৭১ সালেই দেখেছে। তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কীভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু একই বক্তব্যে তিনি আবার বলেছেন যে ওই দলটির দুজন বিএনপি সরকারের মন্ত্রী ছিলেন এবং তারা শেষ পর্যন্ত ছিলেন। যখন ওই দলটির দুজন আপনাদের সরকারের অংশ ছিলেন, মন্ত্রী ছিলেন, তখন আপনাদের এই তথ্যগুলো মনে ছিল না? মনে থাকবে না কেন? কিন্তু গণতন্ত্র, জাতীয় স্বার্থ, আমি বলছি জোটবদ্ধ রাজনীতি বাংলাদেশের প্রয়োজন রয়েছে এবং তার অংশ সেটা ছিল। সব রাজনৈতিক দলের রাজনৈতিক অধিকার থাকুক, বহুদলীয় গণতন্ত্র তার অংশ, আমরা সেভাবেই তো ভেবেছি এবং সেভাবে সব ক্রিয়াশীল রাজনৈতিক দল ফাংশন করুক সেটা চেয়েছি। সমালোচনা হজম করছি, মানছি। আর যে সমালোচনা জননেতা তারেক রহমান আজকে উত্তর দিয়েছেন সেটা ইতিবাচক সমালোচনা। কারণ আপনি শুধু দায় চাপাবেন কিন্তু দায় নিবেন না, সেটা রাজনীতি না। যেমন ধরেন ৭১ তো আমরা জামাতকে দেখেছি, শুধু ৭১ কেন দেখবো, গত ৫৩ বছর ধরেই তো দেখছি তাদের রাজনীতি, তাদের দর্শন, রাষ্ট্র ব্যবস্থাপনায় তাদের কতটুকু অংশগ্রহণ, কতটুকু তাদের অবদান, এগুলি তো বিচারের প্রয়োজন রয়েছে। একটি রাজনৈতিক দল তো শুধু অন্য রাজনৈতিক দলের সমালোচনা করা কাজ না, তার যে মূলনীতি, তার যে ঘোষণাপত্র, তার জনকল্যাণের জন্য কি করণীয় আছে সে বিষয়ে তো আমাদেরও জানার প্রয়োজন আছে, জাতির জানার প্রয়োজন আছে। আপনি যদি বলেন ৫৩ বছর কেন দেখব, প্রায় ৮৪ বছর ধরে দেখছি জামাত ইসলামের প্রতিষ্ঠার পর থেকে। তো সেগুলি কি উল্লেখযোগ্য কোনো অবদান বা কন্ট্রিবিউশন স্বাধীনতার পর এই দেশে জামাত ইসলামের ছিল কি, সে প্রশ্ন তো আমরাও করতে পারি। আগামীতে যারা কি করতে চায় সে বিষয়ে তো স্পষ্ট বক্তব্য চাইতে পারি। সেই জায়গা থেকে ইতিবাচকভাবে তিনি বলেছেন এবং আমরা এটাও বলতে চেয়েছি যে রাজনীতিতে প্রতিযোগিতা আছে, বহুত্ববাদের প্রয়োজন আছে, কিন্তু ফ্যাসিবাদ বা একক কর্তৃত্ব, একক আদর্শ শিরোধার্য এভাবে যারা ভাবছেন তারা মনে করেন যে জন আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করছেন না। যেমন আপনি যদি বলেন ১৭ বছর আওয়ামী লীগ ফ্যাসিবাদী কায়েম করেছিল, আপনি বলছেন বিএনপিও দেখেছি আর আওয়ামী লীগও দেখেছি, অন্যদেরকে দেখতে হবে। তো বিএনপি আওয়ামী লীগ যদি দেখে থাকি তাহলে ৫৩ বছর ধরে অন্যদেরকেও দেখেছি, তাদেরকে কোনো উল্লেখ করার মতো অবদান আছে কিনা? আর ফ্যাসিবাদী শক্তি কে যদি আপনি ফ্যাসিবাদ থেকে উত্তরণের জন্য যে ১৭ বছর সংগ্রাম করে গণতন্ত্রের জন্য, মানুষের ক্ষমতায়নের জন্য, ভোটাধিকারের জন্য করলো, নিধন হলো, গুমের শিকার হলো, জিয়া পরিবার সবচেয়ে বেশি নিগৃহীত হলো, জেলে গেল, দেশান্তরিত হলো, সেই শক্তিকে যখন আপনি এক করেন তখন এই ধরনের জবাব দেওয়ার প্রয়োজন আছে। জনগণ এভাবে জবাব চায়, তার অংশ হিসেবে জননেতা আপনি বলছেন যে তিনি সমালোচনা শুনতে 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 এখন এক পর্যায়ে এসে তিনিও আসলে জবাব দিলেন আজকে। অ্যাডভোকেট সমালোচনা একটা বাক্য বলি, সমালোচনা শুনছি, শুনতে চাই, আরো সমালোচনা করেন, সেটা রাজনৈতিক দল হিসেবে আমাদের এটাকে অ্যাডজাস্ট করতে হবে, অ্যাবজর্ব করতে হবে। কিন্তু অন্য কেউ সমালোচনার ঊর্ধ্বে না, তাদেরও দায়বদ্ধতা রয়েছে, তাদেরও রাজনীতি স্পষ্ট করার প্রয়োজন আছে, সেই মেসেজ পাঠিয়ে সেই বার্তা দিয়েছেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে আরেকটি কথাও বলেছেন। তিনি বলেছেন যে এখন আবার বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করছে, আমরা মনে করি যে আমার হাতে নেই তার প্রতিশ্রুতি দেওয়া স্পষ্ট শিরক। মুসলিম হিসেবে বিশ্বাস সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, কাজে সীমাবদ্ধতার মধ্যে যা করতে পারবো সে কমিটমেন্টই দিতে পারবো। আমরা একালে কি করতে পারবো শুধু তা বলতে পারবো। যারা বেহেস্তের টিকিট বা অন্য কিছুর কথা বলছে তাদের বিষয়ে জনগণকে বোঝাতে হবে। আজকে যে অনুষ্ঠানটি ছিল আর কি খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন এবং ১৪ দিন পর তিনি এই ধরনের কোনো কর্মসূচিতে বক্তব্য রাখলেন। আমার মনে হচ্ছে বা সবাই আসলে বুঝতেই পারছে যে আপনাদের জান্নাতের টিকিট বিক্রির প্রসঙ্গেই তারেক রহমান সাহেব সম্ভবত কথাগুলো বলেছেন। আপনাদের টিকিট বিক্রি প্রজেক্ট কি চালু আছে না বন্ধ এখন? জি, ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচকবৃন্দ এবং যারা শুনছেন যমুনা টেলিভিশনের আজকের এই টক শোতে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আসলে টিকিট কিনছেন কিনা আপনারা কেউ? আমরা তো বিক্রি করলে কাস্টমার হিসেবে আপনাদের তো কারো কেনার কথা, পেয়েছেন কিনা বা আপনার কাছে বিক্রি হয়েছে কিনা? যদি হয়তো তাহলে হয়তো বলতে পারতেন। আমি তো দেখতেছি এখন বিএনপির অনেকে টিকিট বিক্রি করতেছে, ধানের শীষে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এবং যদি ধানের শীষে ভোট না দেয় তাহলে আল্লাহর লানত নেমে আসবে, এরকম ভিডিও তো ভাইরাল হচ্ছে। তো ওগুলো নিয়ে কিছু বললে তারেক রহমান আমাদের ভালো লাগতো। আর যেহেতু এখন বেগম জিয়া, খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, দেশের দেশপ্রেমিক এবং ঐক্যের প্রতীক আমরা মনে করি, অসুস্থ, আমরা এই জন্য খুব বেশি পারস্পরিক আক্রোশ বা এরকম আলোচনা যেতে চাচ্ছি না। আমরা মনে করি
আলোচনা এখন হওয়া উচিত মানে ফরওয়ার্ডিং, মানে সামনের দিকে আমরা কীভাবে যেতে পারি কর্মসূচি এবং পলিসিগত দিক থেকে। সো আমরা সেই 71 সেই পুরাতন ইতিহাস আলোচনা করতে করতে আর হচ্ছে যে ওই যে একটু আগে ভাই বললেন না ফেসিবাদের আলোচনা আমাদের মধ্যে আসে না, আমরা একে অপরের উপর কীভাবে কে কার হচ্ছে ভালো কে কার চেয়ে খারাপ করছে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেটা আমরা দিয়ে যেতে চাচ্ছি না আর কি। তারপরে যদি বলতে হয় তাহলে আমরা বলবো যে আসলে এই জান্নাতের অনেকে আমাদেরকে বিভিন্নভাবে চিত্রিত করার চেষ্টা করেন। দুইটা বিষয় অনেকে আমরা গোলাই ফেলি, যে হচ্ছে একটা ধর্মীয় রাজনীতি আর একটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি। ধর্ম নিয়ে ব্যবসা করা আর ধর্মভিত্তিক রাজনীতি করা দুইটা কিন্তু ভিন্ন জিনিস। সেটাকে আমরা বুঝতে না পেরে আমরা অনেক সময় মানে হচ্ছে আমি রাজনীতিকে একরকমভাবে দেখতে চাচ্ছি, কিন্তু আদর্শিক দিক থেকে গঠনগত দিক থেকে বিশ্বাসের দিক থেকে দুইটা রাজনীতি দুই ধরনের। ওনারা যারা সেকুলার রাজনীতি করেন বা জাতীয়তাবাদী রাজনীতি করেন ওনাদের বিশ্বাস এক ধরনের, আমরা যারা ধর্মীয় রাজনীতি করি আমাদের বিশ্বাসটা আরেক ধরনের। আমরা মনে করি, আমি ওই দিনও একটা আলোচনায় বলছিলাম, আমরা মনে করি আমার এই রাজনীতিটা আমার ইবাদত, কারণ আমার ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ্দিন ইনদাল্লাহ ইসলাম, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে আমি শুধু মসজিদে গিয়ে নামাজ পড়বো, সময় আসলে রোজা রাখবো আর হজ করবো, জাকাত করবো, এটা নট ইসলাম। ইট ইজ নট কমপ্লিট ইসলাম। কমপ্লিট ইসলাম মানে হচ্ছে যে আপনার এখানে অর্থনীতি আছে, এখানে রাজনীতি আছে, এখানে সংস্কৃতি আছে, এখানের একজন মানুষের দোলনা থেকে কবর পর্যন্ত, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটা নিয়ে হচ্ছে ইসলাম। আমি শুধুমাত্র সেকুলারিজমে তো আমি বিশ্বাস করি না, আমি তো ধর্ম এটা কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে বিশ্বাস করি, দিন হিসেবে বিশ্বাস করি। দিন মানে হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমার এখানে কোনো কিছু আমি আমার মতো করে করলে হবে না, আমাকে অন্য ধর্মের থেকে ইসলাম ধর্মের স্বাতন্ত্র বা পার্থক্যটা এই জায়গায় যে ইসলাম আল্লাহর কোরআনের একটা আয়াত হচ্ছে আফাতু মিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা আলা শাদ্দিল আযাব। তুমি যদি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ ছেড়ে দাও তাহলে তোমার জন্য দুনিয়াতে লাঞ্ছনা বঞ্চনা এবং পরকালে কঠিন আযাব। এখন আমি ইবাদত করলাম আকিমুস সালাত বলার কারণে, ওয়াতুজ যাকাত বলার কারণে জাকাতও দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম বলার কারণে রোজাও রাখলাম, কিন্তু আমি যখন আকিমুদ্দিন দিন কায়েম করে এই কথা বললাম, আমি বললাম যে না ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না, রাজনীতির কথা বলা যাবে না। আমি যখন বলবো যে হালাল্লাহুল বাইয়া হারামুর রিবা, তখন আমি সেখানে আমি ইসলামের অর্থনীতি আমি মানবো না, সেখানে আমি আমার মনমতা করবো। তো এটা তো দুইটা বিশ্বাসটাই ভিন্ন। তাহলে আমরা যারা ধর্মীয় রাজনীতি করি আমরা মনে করি এটা আমার ইবাদত, আমার এই ইবাদত আমার প্রত্যেকটা কাজে আমার সওয়াবের অংশ। এবং আমি আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, কারণ হচ্ছে জান্নাত দিবার মালিক আল্লাহ। আমি জানি না আমি মাহফুজ জান্নাতে যাব, আমি জানি না আমি জান্নাতে যাবো কিনা, আমি তো নিজে বলতে পারি না। আমার আপনি কি বলছেন ডাক্তার শফিকুর রহমান ডাক্তার অথবা গোলাম পাড়ার আমাদের কোন নেতৃবৃন্দ এরকম বলছে যে আপনারা দাঁড়িপাল্লা ভোট দিলে জান্নাতে যাবেন। এখন কোথায় কে কি বলছে সেটাকে নিয়ে এসে পুরো দলের উপর আপনি ইয়ে দিচ্ছেন, যেটা আমি বললাম যে বিএনপির অনেক নেতা তো বলতেছে তারা যে আপনাদের দলের খুব ছোট নেতা তাও কিন্তু না। অবশ্যই আপনি দল বলেন, সিনিয়র কোন নেতা বলছে আপনি রেফারেন্স দেন, আমি তার নাম বলবো। বলেন। ডাক্তার শফিকুল ইসলাম মাসুদকে এই কথা বলতে শোনা গিয়েছে, জান্নাতের টিকিট দিলাম। কি কিসের আপনার পুরো বাক্যটা না বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট দিলাম এটা বলে না, আমি চ্যালেঞ্জ করছি, আপনি বলেন। আচ্ছা ওই ভিডিও কাট করেছেন, হ্যাঁ আপনি শুনান, আমি ওই কথাটা বলছি। আপনি কোরআনের আয়াত আছে কি, আমরা যদি কোরআন, তাহলে তারেক রহমান সাহেব কার কথা রেফারেন্স করে বললেন আপনার কি মনে হয়? সেটা তারেক রহমানকে জিজ্ঞাসা করেন বা ভাইকে জিজ্ঞাসা করেন, আমাকে জিজ্ঞাসা করেন, আমি তো জানি না কিসের ভিত্তিতে বলছেন। আমি মনে করি ওই আয়াতটুকু যে হ্যাঁ আমি এতক্ষণ আপনাকে যেটা বললাম যে আমার ভালো কাজ, আপনি যেন একটা ভালো কাজ করবেন, তাহলে এটা ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, এটা কোরআনের আয়াত। যে আমি যে একটা ভালো কাজ করলে সেটার প্রতিফল পাবো, একটা খারাপ কাজ করলে সেটার প্রতিফল পাবো। তাহলে ভোটের মাধ্যমে আপনি একজন অসৎ ব্যক্তিকে নির্বাচন করবেন, আপনি যখন মদখোর গাঁজাখোরকে নির্বাচন করবেন, তাহলে সে যত খারাপ কাজ করবে সেটার ফলাফল আপনি পাবেন, কারণ আপনি নির্বাচন করে সুযোগ দিয়েছেন। আবার আপনি যখন ভালো মানুষকে নির্বাচিত করেন, সৎ মানুষকে নির্বাচিত করেন, খোদাবীর মানুষকে নির্বাচিত করেন, সে যতগুলো ভালো কাজ করবে সেটা সব আপনি পাবেন, কারণ আপনি ভোট দিয়ে তাকে সুযোগটা দিয়েছেন। এটা বলাটা কি আমার কি অপরাধ? নিশ্চয়ই জানাবেন যে তারেক রহমান আসলে কার বক্তব্য কোট করে বা কোন কারণে বলেছেন সেটা নিশ্চয়ই জানাবেন। অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজ অধ্যাপক ডক্টর আসিফ মোহাম্মদ শাহান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে আজ সন্ধ্যায় দেখা করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন ও তার দল সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে তারা জানান। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত বলেছেন। রাষ্ট্রপতির সাথে দেখা করবে পুরো কমিশন। সিইসির বক্তব্য রেকর্ড করার জন্য বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের কাছে আগামীকাল পত্রও পাঠানো হবে। মানে দেখে শুনে মনে হচ্ছে সবই রেডি, কিন্তু তারপরেও আসলে মানুষ কেন প্রশ্ন করছে যে ইলেকশন কি হবে? দেখুন এই যে শঙ্কাটা বা এই যে সংকটটা,
এটা আসলে এখন পুরোটাই হচ্ছে পারসেপশনের উপরে দাঁড়িয়ে আছে। কারণ আমরা যেটা দেখছি পুরো জিনিসটাই হচ্ছে কি আমরা নির্বাচনের দিকে যাওয়ার মতো হচ্ছে গিয়ে পদক্ষেপই দেখছি। আমি একটু আপনার প্রশ্নটা ইসে করার আগে আমি একটু আগের কথার সূত্র ধরে একটু বলি যে এইখানে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আপনি যেটা বললেন যে কেন জনাব তারেক রহমান এরকম একটা কথা বলছেন, এর একটা বড় কারণ হচ্ছে কিন্তু এগেইন নির্বাচন নিয়ে সংশয়টা কেটে গেছে, আমরা নির্বাচনের রাস্তায় চলে আসছি। এখন নির্বাচনের ক্ষেত্রে যদি দেখেন আপনি বিএনপির দিকে তাকান, বিএনপি অ্যাটলিস্ট একটা না একটা তার একটা পলিসি পজিশন আছে, তার 31 দফা বলেন বা তাই বলেন সেটা নিয়ে আমরা অনেক বিতর্ক করতে পারি, তার একটা পজিশন আছে। এনসিপির একটা 24 দফা আছে, যে 24 দফায় এনসিপি কিছু স্পেসিফিক প্রমিসের কথা বলেছে। এগেইন আপনি এগ্রি করতে পারেন বা ডিসএগ্রি করতে পারেন। অন দি আদার হ্যান্ড জামাত ইসলামের পুরো জিনিসটাই কিন্তু দাঁড়িয়ে আছে হচ্ছে গিয়ে যে কথাটা বলা হলো যে সৎলোকের শাসন চাই এবং আমাদের একটা সুযোগ দিয়ে দেখান। তাহলে এইটা হচ্ছে জামাত ইসলামের ডমিনেন্ট পলিটিক্যাল স্ট্র্যাটেজি, ইলেকট্রাল স্ট্র্যাটেজি, যে বাকি দুটো রাজনৈতিক দলকে দেখেছেন, এবার আমাদের দেখুন। তাহলে আপনি যখন নির্বাচনে যাচ্ছেন এটা কাইন্ড অফ আপনার রেসপন্সিবিলিটি এই ডমিনেন্ট স্ট্র্যাটেজিটাকে হচ্ছে গিয়ে অ্যাটাক করা, যেটা হচ্ছে গিয়ে তারেক রহমান এখানে করেছেন। এখন এখানে একটা মজার ব্যাপার আছে যে এই যে আমরা ইসলামী রাজনীতি এইটার রিসে সব কিছু শুনলাম, একটা জিনিস আছে, একটা ব্যাপার আছে, একটা ঘটনা আমার মনে পড়ছে যেটা আনফর্চুনেটলি তারেক রহমানের পক্ষে বলা সম্ভব না। আমি বলছি যেটা যে এই যে জামাতকে আমরা দেখেছি কি দেখিনি। দেখুন 2001 থেকে 2006 সাল পর্যন্ত জামাত 4 দলীয় জোটের অধীনে ছিল। সেটার ক্ষেত্রে জামাত তার অনেকগুলো ক্রেডিটের কথা বলে সব কিছু ঠিক আছে, আমি এটা নিয়ে কোনো কথা বলতে যাচ্ছি না। আপনার মনে আছে যে 2004 সালে বিচারপতির বয়স বাড়ানোর একটা আইন হয়েছিল 65 থেকে 67, 14তম অ্যামেন্ডমেন্ট, যেটার কারণে আমরা জানি কেয়ারটেকার গভর্নমেন্ট এবং এই নিয়ে সমস্যা তৈরি হলো, যেটা থেকে 1/11, যেটা থেকে 2008-এর ইলেকশন, অনেক কিছু। আমরা এটার জন্য বিএনপির সমালোচনা করি, অফকোর্স করা উচিত, আমি করি। যেটা আমরা জিজ্ঞেস করি না বিএনপির যে জোট সঙ্গী ছিল জামাত ইসলামী, তারা কোন দিকে ভোট দিয়েছিল, তারা কি সেই অ্যামেন্ডমেন্টের বিপক্ষে দিয়েছিল না পক্ষে ভোট দিয়েছিল? কারণ এইটা তো হচ্ছে আপনি যদি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চান, আপনি জানেন যে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে পলিটিসাইজ করার একটা অপরচুনিটি। আপনি যদি ডেমোক্রেটিক জায়গা থেকে চান, আপনার তো এটা একটা খুব চমৎকার স্ট্যান্স নেওয়ার একটা জায়গা। আপনি তো গণতান্ত্রিক শাসনের পক্ষে একটা স্ট্যান্স নেবেন, এবং আপনি যদি সেটা রিজেক্ট করতেন, একটু হিসাব মিলিয়ে দেখুন তো যে ওই যে প্রস্তাবটা সেটা 226টা ভোট পেয়েছিল, বিপক্ষে একটা ভোট ছিল, সেটা কাদের সিদ্দিকীর। জামাতের 17 জন ছিলেন, তারা কি গণতন্ত্র রক্ষা করতে এগিয়ে এসেছিলেন? তারা কি হচ্ছে গিয়ে এই প্রশ্নটা একবারও তুলেছিলেন যে এই বিচারপতির বয়সসীমা বাড়ানোর ফলে কি সমস্যা হতে পারে? তাহলে যখন অপরচুনিটি ছিল জামাত ইসলামীর জন্য, তখন কি জামাত ইসলামী সত্যিকার অর্থে এই গণতান্ত্রিক যে ব্যবস্থা সেটার পক্ষে অবস্থান নিয়েছিল কিনা? এই প্রশ্নটা আনফর্চুনেটলি বিএনপির জন্য একটু প্রবলেমেটিক, কিন্তু এইটা কিন্তু সেইটাই যে আমাকে দেখুন, আমাকে দেখার, এই যে আমরা যখন দেখার একটা চান্স পেয়েছি, সেটা কিন্তু এই ঘটনাটা ঘটেছে 1986 সালের নির্বাচনে। যে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি, আওয়ামী লীগ করেছিল, জামাত ইসলামীও অংশগ্রহণ করেছিল। তখন কিন্তু হচ্ছে কি আপনি একটা স্বৈরাচারী শাসনের অধীনে ইসে করবেন না, সেই প্রশ্নটা কিন্তু আসেনি। সো এই যে ব্যাপারটা যে আমরা দেখিনি, এখানে কিন্তু কতগুলো রাজনৈতিক ব্যাপার আছে, সেই জিনিসপত্রগুলো দেখার একটা আমার মনে হয় যে একটা অপরচুনিটি আছে, যেটাকে আমাদের বিস্তার করার যেটাকে আমাদের এক্সপ্লোর করার একটা জায়গা আছে, এবং সেই প্রশ্নগুলো করা উচিত। এবং যেটা তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, যেমন আমি বিএনপিকে প্রশ্ন করতে পারি যে আপনারা যে বললেন যে আপনারা 1.5 কোটি এমপ্লয়মেন্ট দিবেন, কিভাবে দিবেন, রাইট? এই প্রশ্নটা তো আমি করতেই পারি। আমি এনসিপিকে প্রশ্ন করতে পারি যে তারা যে প্রপোজালগুলো দিচ্ছেন সেটা আপনি কিভাবে করবেন। সমস্যা হচ্ছে আপনি যে জামাতকে তার পলিসি প্রপোজালগুলোতে প্রশ্ন করবেন, সেগুলো কি? আমি গুড গভর্নেন্স করব, কিভাবে করব? আমি সৎলোকের শাসন দেবো, সেই সৎলোক মানে কি শুধুমাত্র ইসলামী ধর্ম যারা বিশ্বাসী ততটুকুর পন্থেই থাকবে? আমরা কি তাহলে ওই রকম রাষ্ট্রের দিকে যেতে চাই? যদি হয় সেটা হতে পারে, সেটা তার পলিটিক্যাল পজিশন, যেটা উনি বললেন। কারণ জামাত তো সেই পজিশনটাও ক্লিয়ার করছে না। যদি সেইটা ক্লিয়ার করে তাহলে আমরা সেই জায়গাটা নিয়ে কথা বলি, তাহলে বলুক তারা যে তারা এইরকমই রাষ্ট্র চায়, যে রাষ্ট্রের চেহারা হবে এইরকম, সেটাও তো তারা বলছেন না। তাহলে তারেক রহমানের আসলে এই ক্ষেত্রে এই ইলেকট্রাল স্ট্র্যাটেজিকে অ্যাটাক করা ছাড়া তো আমি আর কোনো উপায় দেখি না। এবং এই অ্যাটাকটা আমার ধারণা যে আজকে যে জোট দেখলাম, অন্য দলগুলো দেখলাম, তারাও করবেন, কারণ সেই দিকেই হচ্ছে গিয়ে যেতে হবে। জি, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, একটু পরে ফিরছি। দর্শক দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টি, এনসিপি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, এই তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে আপনারা আজকে গণতান্ত্রিক সংস্কার জোট নামে একটি রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছেন। এই জোটে কিন্তু গণ অধিকার পরিষদ, তারপরে জেএসটি, আপ বাংলাদেশ সহ আরও কয়েকটি দল যুক্ত হবে এমন আমরা শুনেছিলাম। তো শেষ পর্যন্ত তারা এলো না, নাকি আপনারা নিলেন না?
ধন্যবাদ। না, আমরা এই আলোচনাগুলো অনেক দিন ধরে চালু করেছি এবং আমরা চেষ্টা করেছি যে সকলকে অ্যাকোমোডেট করে যাতে আমরা একটা বৃহত্তর চিন্তায় যেতে পারি। তো এই আলোচনা কিন্তু আমাদের চলমান আছে। অন্যান্য দল, বিশেষ করে আপনি তো জানেন যে আমরা গণতন্ত্র মঞ্চের সাথে যুক্ত 6টা দলকেও আমরা চেষ্টা করেছি এবং ওনাদের সাথে আমাদের আলোচনা চলমান আছে। আমাদের মূল যেটা ভিত্তি বেসলাইন যেটা আমরা বলেছি যে জুলাই অভ্যুত্থানের অভিপ্রায় এবং অঙ্গীকার বাস্তবায়নের ব্যাপারে যারা খুব প্রতিশ্রুতিবদ্ধ এবং নতুন রাজনৈতিক যেই বোঝাপড়া বা আমরা যেটাকে বলি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই রাজনৈতিক বন্দোবস্তের জন্য যারা আগ্রহী তাদেরকে আমরা এই পলিটিক্যাল অ্যালায়েন্স এবং প্রয়োজনে ভোটের অ্যালায়েন্সের আমরা আহ্বানটা জানিয়েছি। আমরা আশা করছি যাদের কথা আপনি বললেন তাদের পাশাপাশি আরো নতুন যারা এই অভিপ্রায়ে অঙ্গীকারাবদ্ধ থাকবেন তারাও আমাদের সাথে আসবেন। ইনশাআল্লাহ আমাদের এই জোটটা আশা করি নতুন একটা রাজনৈতিক আইডিয়া বা নতুন একটা রাজনৈতিক পথ মানুষের সামনে তুলে ধরবে বা উন্মোচন করবে বলে আমি বিশ্বাস করি। আপনারা কি গণতান্ত্রিক সংস্কার জোট মানে একা থাকবেন নাকি আপনারা একসাথে হয়ে আবার বিএনপির সাথে বা জামায়াতের সাথে চলে যাবেন? না, দেখেন, বিএনপি বা জামাতের জোটের বাইরেই তো আমরা এই ধরনের একটা মধ্যবর্তী জোট করেছি। আমরা বিএনপি এবং জামাতের প্রচুর পরিমাণ লোকেরা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। সকল দিক থেকে তারা কিন্তু সহযোগিতায় এখানে অংশীদার ছিল। কিন্তু আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পরে দলীয় রাজনীতিকে তারা প্রাধান্য দিয়েছেন এবং দলীয় রাজনীতির প্রাধান্য দিতে গিয়ে উভয় দল একে অপরের সাথে এক ধরনের সংঘাতে, এক ধরনের একে অপরের বিরুদ্ধে পজিশন নিয়ে ফেলেছেন। এবং সেক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখেছি। একটা হচ্ছে বিএনপির মধ্যে আমরা দেখলাম যে সংস্কারের ব্যাপারে মৃদু অনীহা আমরা দেখেছি এবং সেই জায়গায় আমরা বিএনপিকে চেষ্টা করেছি যে যাতে সংস্কারের ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ থাকেন। তো বিএনপি যে সংস্কারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ নয় বিষয়টা তেমন না, কিন্তু আমাদের মধ্যে কিছুটা সংশয় তৈরি হয়েছে বিএনপিকে নিয়ে। একই সাথে জামাত নিয়ে আমাদের যে সংশয়টা তৈরি হয়েছে, আমাদের কাছে মনে হয়েছে জামাত অনেক লম্বা সময় ধরে একটা নিপীড়ন ভোগ করেছেন, এক ধরনের রাষ্ট্রীয় বা ফ্যাসিবাদীদের নানা ধরনের অন্যায় অত্যাচারের মুখোমুখি হয়েছেন। কিন্তু তারা আমার কাছে মনে হয়েছে খুব দ্রুত সেটা ভুলে গিয়ে তারা এক ধরনের তাদের প্রভাব শক্তি প্রদর্শনের জায়গায় তারা চলে গেছেন এবং ফলে বিএনপির সাথে এক ধরনের পুরানো রাজনীতির সংঘাতে তারা জড়িয়েছেন। ফলে আমরা এই জায়গা থেকে মনে করি যে আমরা যদি এই নতুন জোটের আলোচনাটা তুলি, উভয় দলের মধ্যে এক ধরনের বিশ্বাস আসবে বা বোধ তৈরি হবে, তারাও তাদের রাজনীতিটাকে একটু সংযত হবেন। একই সাথে আমরা যারা নতুন রাজনীতির কথা বলছি, আমাদের মধ্যেও কিছু পুরানো ধাঁচের রাজনীতির অভ্যাস বা আভাস আমরা দেখেছি, সুতরাং আমাদের মধ্যে একটা পরিবর্তন আসবে। মোট কথা আপনি বলতে পারেন আমাদের এই গণতান্ত্রিক সংস্কার জোটের লক্ষ্য হবে পুরানো রাজনৈতিক দলগুলোকে সংস্কারমুখী করা এবং নতুন যারা আমরা প্রতিশ্রুতিবদ্ধ তারা নতুন রাজনীতি নিয়ে দাঁড়ানো। কারণ আমাদের এখানে একটা প্রথা চালু হয়ে গেছে যে ভোট আসলে পুরানো রাজনৈতিক দলের কাছে গিয়ে নির্বাচিত হওয়ার একটা চেষ্টা করা। আমরা চাচ্ছি যে নতুন রাজনীতির প্রতি কাদের আগ্রহ আছে তাদেরকে আমরা একসাথ করতে চাই এবং একটা নতুন রাজনীতির প্রতি যে মানুষের সমর্থন আছে, ইচ্ছা আছে, সেটাকে আমরা জাগিয়ে তুলতে চাই। এই চেষ্টা আমরা আশা করি সফল হবে। জি, মুজিবুর রহমান মঞ্জু, বরিশালের বাবুগঞ্জ উপজেলার মিরগঞ্জে সেতু উদ্বোধনের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় স্থানীয়দের চাঁদাবাজির কারণে মিরগঞ্জ সেতু নির্মাণ কাজ বিলম্ব হয়েছে, এমন একটি বক্তব্য দেয়ায় ছাত্রদল বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। পরে তিনি তোপের মুখে অনুষ্ঠান স্থল ত্যাগ করতে বাধ্য হন। তো আসাদুজ্জামান ফুয়াদের অভিযোগ প্রসঙ্গে বা তার উপর যে আক্রমণাত্মক ভঙ্গিতে বিএনপি নেতাকর্মীরা এগিয়ে গিয়েছিলেন, সেই প্রসঙ্গে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বলেছেন সেতুর কাজ শুরুই হয়নি, ঠিকাদারের সাথে চুক্তি হয়নি, এমন সময় কিভাবে কার কাছে চাঁদা দাবি করলো, এ ধরনের বক্তব্য দিয়ে ব্যারিস্টার ফুয়াদ আমাদের ইমেজ ক্ষুণ্ণ করার অপচেষ্টা করেছেন। বিএনপির এই নেতা অভিযোগ করে বলেছেন এই এলাকায় যত কাজ হচ্ছে তার সবই নাকি ফুয়াদ করেন, এমন অবান্তর দাবিও তিনি করছেন। এসব কারণেই খেপেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ব্যারিস্টার ফুয়াদ কি এলাকায় কাজ করছেন এমন দাবি করেছেন? মুজিবুর রহমান মঞ্জু,
আচ্ছা, মুজিবুর রহমান মঞ্জুর সংযুক্তি পেলে প্রশ্নটা করব। আমি এর মাঝখানে রবিউল আলমকে প্রশ্নটা সেরে ফেলতে চাই। বরিশালের বাবুগঞ্জের যে ঘটনাটির কথা বললাম, এবি পার্টির সাধারণ সম্পাদক সেখানে বললেন যে স্থানীয়রা সেতু নির্মাণ কাজ পাওয়া ঠিকাদারের কাছ থেকে চাঁদা দাবি করছে। তিনি কিন্তু কোনো দলের নামও বলেননি। তার এই বক্তব্যে উপস্থিত স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বাদানুবাদে জড়ান এবং তেরেও আসেন। কেন? মানে ঠাকুর ঘরে কেড়ে অবস্থা, বিষয়টা এরকম কিনা? না, আমি সেভাবে দেখছি না। এই কারণে ধরেন এখনো কন্ট্রাক্টরের সাথে ওয়ার্ক অর্ডার তিনি পান নাই, তো চাঁদাটা কার কাছে চাইবে, সেটা তো একটা ব্যাপার। আবার এভাবে ঢালা অভিযোগ দায়িত্বশীল রাজনৈতিক দলের কোনো নেতারই করা উচিত না। আবার অভিযোগ হয়েছে বিধায় ছাত্রদল, আপনি যেটা বলছেন, তারা যেভাবে তেড়ে এসেছে অথবা অ্যাগ্রেসিভ হয়েছে, সেটাও কাম্য না। এখানে সংযমের প্রয়োজন রয়েছে, আবার অভিযোগের ক্ষেত্রেও বস্তুনিষ্ঠতার প্রয়োজন রয়েছে। যদি এমন হয় ওই এলাকার সকল উন্নয়ন ফুয়াদ সাহেব করেন, এই ধরনের মার্কেটিংও যদি তিনি করে থাকেন, সেটাও কিন্তু ওই এলাকার দায়িত্বশীল বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হয়, বা জনগণের প্রতি তাদের অবহেলা আছে এইভাবে উপস্থাপন করা হয়। এখানে আমার কাছে মনে হয়েছে সবারই একটা দায়িত্বশীল রোল প্লে করা দরকার, ব্যক্তির, সংগঠনের এবং নেতার। সেই জায়গা থেকে কিছুটা ঘাটতি আছে, কিছু কিছু ভুল বুঝাবুঝির অভাব আছে। আবার এগুলি একেবারে জাতীয় পর্যায়ে আলোচনার বিষয় হয়ে যাবে সেরকমভাবে না থাকলেও হয়তো বা চলবে আর কি। আমাদের মধ্যে তো দ্বিমত, দ্বন্দ্ব, সংঘাত, উত্তেজনা, রাগ, ক্ষোভ, সমৃদ্ধ জাতি আমরা এর বাইরে এখনো পর্যন্ত আসতে পারিনি। আমাদের প্রতিষ্ঠানগুলি এখনো পর্যন্ত কিন্তু পেশাদারিত্বের সাথে ফাংশন করে না। কিছু জটিলতা আছে। আমার ধারণা হচ্ছে যে সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ এবং প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি থাকলে এগুলো ঠিক হয়ে যাবে। তবে অনাকাঙ্ক্ষিত যদি প্রতিষ্ঠানগুলো যে ঠিকঠাক মতো ফাংশন করে না, এর দায় আপনারা বিগত সময়ে যারা ক্ষমতায় ছিলেন তাদের সকলেরই। মুজিবুর রহমান মঞ্জু যে প্রশ্নটা করেছিলাম সেটা যদি আপনি শুনতে পান, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ব্যারিস্টার ফুয়াদের অভিযোগ সম্পর্কে বলেছেন যে তিনি এলাকায় বলে বেড়ান যত কাজ হচ্ছে তার সবই ফুয়াদ সাহেব করেন। এমন কথা কি তিনি বলে বেড়ান এলাকায়? মানে আজকে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে তার সঙ্গে কথা হয়েছে আপনার? জি, আমার সাথে কথা হয়েছে। আমি আপনাকে বলি যে এই যে সেতুটা হচ্ছিল মেলবন্ধ সেতু, সেই সেতুটার বরাদ্দ এবং কাজটা ত্বরান্বিত করার ব্যাপারে ব্যারিস্টার ফুয়াদ স্থানীয় লোকজনকে নিয়ে গিয়ে কিন্তু উপদেষ্টাদের সাথে দেখা করেছেন এবং এই কাজের তদারকির ব্যাপারে কাজটা যাতে ত্বরান্বিত হয় মানুষের পক্ষ থেকে উনি এই দাবিগুলো তুলেছেন। ফলে স্বাভাবিকভাবে এলাকায় একটা প্রচার হয়েছে যে ফুয়াদের এখানে ভূমিকা আছে। এখন দেখেন যে কথাটা বললেন যে উনি চাঁদাবাজির ব্যাপারে কথা বলছেন, আরে কালকে রাত্রেই তো, গতকাল রাত্রেই সেখানে মঞ্চ ভাঙচুর করে ফেলা হয়েছে। উপদেষ্টারা যাবেন সেই অনুষ্ঠান যাতে করতে না পারে সেজন্য কিন্তু স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির ব্যাপারে যে অভিযোগটা এসেছে, তারা সেখানে হামলা করে মঞ্চে ভাঙচুর করেছে। তাহলে ফুয়াদ তো বক্তব্য যদি রাখেও, আমি যদি ধরে নিলাম যে ফুয়াদ আজকে কোনো একটা বক্তব্য রেখেছে এই জন্য উত্তেজনা হয়েছে, বিষয়টা কিন্তু তা না। গতকালকে থেকেই সেখানে উত্তেজনা তৈরি করা হয়েছে এবং অনুষ্ঠান বানচাল করার জন্য। ইভেন আমি যতটুকু শুনেছি যে দুজন উপদেষ্টা সেখানে ছিলেন এবং একজন উপদেষ্টা অনলাইনে সেখানে যুক্ত হওয়ার কথা ছিল, তিনিও শেষ পর্যন্ত যুক্ত হতে পারেন না। কথা হচ্ছে কারো বক্তব্য যদি কারো পছন্দ না হয় সে ব্যাপারে প্রতিবাদটা আপনি অবশ্যই করবেন, কোনো অসুবিধা নাই। ফুয়াদের বিরুদ্ধে মিছিল করেন, অসুবিধা নাই। কিন্তু কথা হচ্ছে যে গায়ের উপর তেড়ে আসা, আপনি একেবারে ভুয়া বা যেহেতু আমারও তালে তালে এই ধরনের কথা বলার কোনো দরকার ছিল না। কারণ আমরা তো একই সাথে গণ অভ্যুত্থানের অংশীদার, দীর্ঘ সময় ধরে আমরা একসাথে আন্দোলন করেছি। চাঁদাবাজির ব্যাপারে, সন্ত্রাসের ব্যাপারে কথা তো আমরা সবাই সব সময় বলি। বিএনপি নিজেও চাঁদাবাজের বিরুদ্ধে বলে এবং বিএনপির তো আপনি জানেন প্রায় 6 থেকে 7,000 নেতা কর্মীকে ইতিমধ্যে নানাভাবে বহিষ্কার বা শোকজের মুখোমুখি করা হয়েছে এই সমস্ত কারণে। তো এগুলো নিয়ে উত্তেজিত হয়ে একজনের উপরে হামলে পড়ার তো কোনো কারণ থাকতে পারে না। আমি মনে করি যে আমরা যে কথাটা বারবার বলছি যে পুরানো রাজনৈতিক যে চরিত্র আমাদের মধ্যে, আপনি দেখেন যে পুরানো রাজনৈতিক দলের সেই চরিত্র দিয়ে কি আমরা আর সেই সংস্কৃতি কি বদলাতে পারবো? সুতরাং আমি মনে করি এটা খুবই অন্যায় করেছেন যারা এই কাজটি করেছেন। ব্যারিস্টার ফুয়াদের যদি কোনো কথা, আমি বলছি যে কারো যদি কোনো অপছন্দ হয় অবশ্যই আপনি প্রতিবাদ করবেন। আপনার কাছে যদি মনে হয় সেটা কোনো আইনের লঙ্ঘন, আপনি আইনগত ব্যবস্থা নেবেন। কিন্তু তাই বলে আপনি কারো গায়ে হাত তোলার, আমি কয়েকটা ভিডিও দেখেছি আজকে যে সেখানে একেবারে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে ফুয়াদকে, এবং ফুয়াদকে যারা রক্ষা করার জন্য স্থানীয় লোকেরা এগিয়ে এসেছেন তাদের অনেকের গায়ে কিল ঘুষি মারা হয়েছে। সুতরাং আমি অনুরোধ করব যে এটা বরং নির্বাচনী পরিবেশকে কলুষিত করবে এবং আমরা যে নতুন রাজনীতির সংস্কারটা চাচ্ছিলাম সেটাকে কিন্তু বাধাগ্রস্ত করবে। অতীতে যারা এগুলো করেছেন
তাদের কিন্তু সুফল আসে না, এটা মানুষ ভালো চোখে দেখে না। সেটা মাথায় রাখতে হবে। জি, মুজিবুর রহমান মঞ্জু, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। অ্যাডভোকেট মাহফুজুল হক, নির্বাচনী কর্মকর্তা হিসেবে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আপাতত দায়িত্বে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো ধরনের স্থানীয় সহায়তা নিতে পারবেন না দায়িত্ব পালনকারী কর্মকর্তারা। নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ আজকে সভা শেষে ব্রিফিংয়ে এই কথাগুলো জানিয়েছেন। আপনাদের একজন নেতা নির্বাচনী দায়িত্ব নিয়ে বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের সাথে আলাপ করেছিলেন, এখন তো ইসি বললেন যে তাদের হয়তো দায়িত্বই দেওয়া হবে না। বিষয়টা নিয়ে জামায়াতের রিঅ্যাকশন কি? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের নিশ্চয়ই এ ব্যাপারে অফিসিয়াল বিবৃতি বা আপনারা পাবেন। আর যেহেতু এখানে কাকে দিবে না দিবে সেটা তো ইসির এখতিয়ার আছে এবং সেটা ওনারা দিতে পারেন। এখন সেটা যদি হয় কোনো দলের আবেদনের প্রেক্ষিতে বা ওনাদের প্রেক্ষিতে, সেটা তো ইসির ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করবে। যে আমরা দেখেছেন এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে স্পেসিফিক বাংলাদেশ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের না দেওয়ার ব্যাপারে আবেদন জানিয়েছে। তো এখন এটা আমরা মনে করি যে ইসি নিরপেক্ষভাবে কাজ করা উচিত, যেহেতু এখন ইসি হচ্ছে রেফারির ভূমিকায় থাকা উচিত, যাতে সবাই খেলবে সেটা মসৃণ মাঠ থাকে, সমান সুযোগ সুবিধা থাকে, কোনো দিকে আস্থার সংকট যেন তৈরি না হয়, সেভাবে ইসি ভূমিকা রাখবে, এটা আমরা আশা করি। কোনো দলের পক্ষ হয়ে যেন এর আগের পূর্ববর্তী ইসিরা যে ভূমিকা রেখেছিলেন তাদের যে পরিণতি হয়েছে আমরা দেখেছি ইতিমধ্যে বিভিন্ন ইয়েগুলোতে, মিডিয়াতেও সেটা প্রদর্শিত হয়েছে। তো সেরকম যেন ভূমিকা আমাদের বর্তমান ইসিকেও যেন এরকম হইতে না হয়, সেভাবে ওনারা সতর্ক থাকবেন এবং ভূমিকা রাখবেন যেন আস্থা। আর আমি এর আগে কয়েকটা বিষয় একটু কথা বলতে চাই। আমার স্যার ইউনিভার্সিটির টিচার এবং আমাদের শ্রদ্ধেয় জন, আমি ডিপার্টমেন্টের ডেভেলপমেন্ট স্টাডিজ পড়েছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, যদি স্যার ঢাকা ইউনিভার্সিটির। আমার স্যার বলছেন যে আসলে এনসিপিকে প্রশ্ন করা যায়, জাতীয়তাবাদী দলকে প্রশ্ন করা যায়, জামাতকে প্রশ্ন করা যায় না। এটা আমার কাছে একটু আমি যেটাকে আপত্তি জানাচ্ছি। কারণ হচ্ছে জামাত ইসলামী 41 দফা ঘোষণা দিয়েছেন এবং হোটেল রেডিসনে আমাদের পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে সেখানে এই সংবাদ সম্মেলন করে আমিরা জামাতের উপস্থিতিতে ঘোষণা দেওয়া হয়েছে। এবং হচ্ছে যে আপনারা জানেন যে জামাত ইসলামী আসলে, আপনারা জানেন জামাত ইসলামীতে যেমন আলেম ওলামা আছে, জামাত ইসলামীতে আমেরিকান ইউনিভার্সিটির টিচার প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর, ওনারাও জামাত ইসলামী করেন। জামাত ইসলাম হাফেজ কোরআন যেমন আছেন, তেমন হচ্ছে যে এক্সপার্ট অপিনিয়ন দেওয়ার মতো লোকও আছেন। অতএব জামাত ইসলামী অ্যাকাউন্টেবিলিটি বা কোনো কোশ্চেনের উদ্দে এটা যদি আমাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয় বা এটা ঠিক হবে না। আর জামাত ইসলাম স্যার প্রশ্ন করেছেন যে 2004 সালের ভূমিকার কথা। হ্যাঁ, এটা তার, আমি ওখানে ছিলাম না, যেহেতু এখানে 17 জন আমাদের জামাত ইসলামের বিচার ছিলেন, সদস্য ছিলেন 17 জন, তার 201 জন হইলে কিন্তু কি হয়ে যায়। স্যার বললেন যে 26 জনের মতামত, তো 26 জন 100 জন বাদ দিলেও কিন্তু 201 জন মতামতেও কিন্তু বিল পাস হয়ে যায়। অতএব জামাত ইসলামী না দিলে যে বিলটা আটকে যায়, তো বিষয়টা এরকম না। আবার দেখা গেল যে জামাত ইসলামী বলতে পারতো আমরা ওই অন্যায়ের প্রতিবাদ করেছি। জামাত ইসলামী বলছে, মানে হয়তো সংসদে বলে না, ইন্টারনালি মিটিং এ বলছে কিনা বা কি বলছে সেটা তো আমি অবশ্যই সেটা ভূমিকার প্রশ্ন রাখার সুযোগ আছে। কিন্তু স্যার এটা বলতে পারতেন পাশাপাশি 91 সালে কিন্তু জামাত ইসলামী কিন্তু যে নিঃশর্ত দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন। আমাদের আছে জনাব তারেক রহমান জামাতকে 1971 সাল দিয়ে দেখতে বলছেন, জামাত ইসলামী কিন্তু 1991 সাল দিয়েও দেখা যায়। জামাত ইসলামের 18 জন যারা জামাত ইসলামকে নিয়ে প্রশ্ন করেন এবং বলেন যে বিএনপির সমর্থন ছাড়া জামাত ইসলামী চলতে পারে না, যা পাইছে বিএনপির সমর্থন পেয়েছে। 91 সালে জামাত এককভাবে নির্বাচন করে 18টা আসন পেয়েছে, আর 2001 সালে জোট করে নির্বাচন করে 17টা আসন পেয়েছে, বরঞ্চ একটা কম পেয়েছে। অতএব জামাত ইসলামের সক্ষমতা বিএনপির উপর নির্ভর করে, বিষয়টা এরকম না। তো ওই 91 আসনে জামাত ইসলামী 18টা সংসদ সদস্য পূর্ণ সমর্থন দিয়েছেন, বিনিময়ে কিছু নেন নাই। মন্ত্রী বলেন বলেন কিছু নেন নাই, সংস্কার দিয়ে সাপোর্ট দিয়েছেন সরকার গঠন করার জন্য, সরকার গঠন করেছেন। এবং ওখানে জামাত ইসলামী যে তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাবনা দিয়েছে, আইডিয়া দিয়েছে, জামাত ইসলামের কন্ট্রিবিউশন নিয়ে প্রশ্ন করছেন। জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে তত্ত্বাবধায়ক সরকারের রুল, এটা জামাত ইসলামের প্রস্তাবিত এবং অধ্যাপক গোলাম আজম এটার প্রস্তাবক, এবং সেটা প্রথমে সবাই প্রত্যাখ্যান করে, সবাই মেনে নিয়েছেন পরবর্তীতে। তাহলে সেই দিন কিন্তু জামাত ইসলামী এই 91 সালে তত্ত্বাবধায়কের জন্য আন্দোলন করে সবাই তখন তত্ত্বাবধায়কের মাধ্যমে নির্বাচন করে ক্ষমতায় আসলেন। ক্ষমতায় আসার পরে কিন্তু সেই তত্ত্বাবধায়ক আবার বাতিল করেছেন। জামাত কিন্তু তখন সেটার প্রতিবাদ করে জামাত ইসলামী কিন্তু আন্দোলন করেছে এবং জামাতের সাথে বিএনপির বিরুদ্ধে সেই জায়গায় জামাত সেটা প্রতিবাদ করেছে, সেটা মেনে নেয় নাই, জফর রাজপথে গিয়েছে, তা ভূমিকা রেখেছে। অতএব জামাত ইসলামকে 71 সাল দিয়ে শুধু না দেখে জামাত ইসলাম 91 সাল দিয়ে দেখা উচিত, 2001 সাল দিয়ে দেখা উচিত, 2008 থেকে যে 24 পর্যন্ত যে ফাঁসিতে ঝুলার এবং আয়নাগর যে মানে ক্রসফায়ার গুম জোট ভাঙার জন্য
সেই জন্য জামাতের যে অবদান আছে সেগুলো দিয়েও দেখা উচিত, শুধুমাত্র একদিকে ঠেলে না দিয়ে ওনাদের নিজেদেরকেও দেখতে হবে। জি, ডক্টর আসিফ শাহান, টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন এই সরকারের সময় আরও কঠোরভাবে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার সম্ভাবনা ছিল, সেক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই বলে তিনি মন্তব্য করেছেন। আজকে ইফতেখারুজ্জামানের এই মন্তব্যের সাথে আপনি একমত, দ্বিমত অথবা কোনোটাই নয়? এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা উদাহরণ তৈরি করে যাওয়ার একটা অবস্থান ছিল, সেই উদাহরণটা তৈরি করার ক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন। আপনি যদি টিআইবি ইফতেখারুজ্জামানের আরেকটা বক্তব্য দেখেন যে নারী বিষয়ক কমিশনের যে ব্যাপারটা, এবং এটা নিয়ে উনি শুধু হোয়াটসঅ্যাপে না, এটা নিয়ে উনি সরাসরি কথা বলেছেন, কিন্তু কেউ একজনও এটার পক্ষে কোনো একটা অবস্থান নেয়নি। আমি আসলে খুব আমি অপেক্ষা করছি যে কবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হবে, এখানকার উপদেষ্টা যারা অধিকার কর্মী, রাইটস, এই সকল কিছু নিয়ে বিশাল বিশাল বক্তব্য দিতেন, তারা আবার যখন সিভিল সোসাইটিতে যুক্ত হয়ে আবার অধিকারের কথা বলবেন, তখন এই যে তারা যখন সরকারে ছিলেন তখন যে ভূমিকাটা তারা রেখেছিলেন সেটা তাদের মনে থাকে কিনা এবং সিভিল সোসাইটির গ্রুপ তাদেরকে সেই কোয়েশ্চেনটা করে কিনা, আমি সেটা দেখার জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি জাস্ট একটু যে কথাটা বলা হলো সেটা একটু অ্যাড করি। এখন দেখুন, ওই যে 14তম 14th অ্যামেন্ডমেন্ট, সেটা অন্যায় হয়েছে, এটা যদি আমরা এগ্রি করি। এখন একটা অন্যায় হয়েছে, আমি না হলেও অন্যায় হতো, আমি হলেও অন্যায় হতো, কাজেই আমি অন্যায় করেছি, এইটা যদি কোনো যুক্তি হয় আমার আসলে কিছু বলার নেই। কারণ আপনি যদি প্রিন্সিপাল স্ট্যান্স নিতে না পারেন কোনো একটা ব্যাপারে, তাহলে আসলে সত্যিকার অর্থে বলার কিছু নেই। আর এই যে বলা হয় যে ইন্টারনালি বলেছে, সমস্যা তো জামাত সবসময় ইন্টারনালি বলে যায়। 1971 সালের ব্যাপারেও আমরা শুনেছি যে প্রতিবাদগুলো তারা ইন্টারনালি করেছে, সেটা এই সাথে হয়েছে, কিন্তু সামনাসামনি কখনোই আমরা এই জিনিসপত্রগুলো দেখিনি। যেটা হচ্ছে যে আমি যদি বলি আমি ভিন্ন, 91 যেমন আমি দেখবো সেটা ঠিক আছে, 2001-এ গণতন্ত্রের জায়গায় যে সমস্যাটা হয়েছে সেক্ষেত্রে প্রিন্সিপাল স্ট্যান্সটা নেওয়া হয়েছিল কিনা সেটা দেখাটাও হচ্ছে গিয়ে দায়িত্বের মধ্যে পড়ে। কোনোটাকেই কিন্তু বাদ দিয়ে আমাদেরকে আরেকবার সুযোগ দিন সেই জায়গায় যাওয়া যায় না। জি, তাজনুফা, জোটের আত্মপ্রকাশের সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক এবং জোটেরও আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ঘোষিত গণতান্ত্রিক সংস্কার জোট শুধুমাত্র নির্বাচনী জোট নয়, বরং এটি একটি রাজনৈতিক জোট। এই জোট জাতীয় মর্যাদা এবং অর্থনৈতিক মুক্তির প্রশ্নকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়েছে। এই জোট আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং অর্থনৈতিক মুক্তির যাত্রাকে অব্যাহত রাখার জন্য কাজ করবে। জাতীয় মর্যাদা এবং অর্থনৈতিক মুক্তির প্রশ্নে আগামী নির্বাচনকে সামনে রেখে আসলে কনক্রিট প্ল্যানটা কি আপনাদের? কনক্রিট প্ল্যান বলতে গেলে অনেক বড়ভাবে বলা যায়। আমি যদি মোটা দাগে বলি, আমাদের মূল সমস্যাটা আসলে আপনি যদি দেখেন বৈষম্য। এখানে ধনীরা অনেক ধনী, গরিবরা অনেক গরিব, এবং গত কয়েক দশকে এটাই সবচেয়ে বেশি, এই জুলাইয়ের ক্ষোভটা এই কোটার জন্য না, এই ক্ষোভ থেকেই কিন্তু মানুষ রাস্তায় নেমেছিল। এবং আমাদের এখানে যারা ব্যাংকগুলার মালিক তারাই পলিসি মেকার, এবং তাদের কোনো জবাবদিহিতা নাই। এই যে নির্বাচন কমিশনারদের পুরনোদেরকে দেখে যে নতুনরা ভালো হয়ে যাবে, কোনো দোষ করবে না, এটার কি গ্যারেন্টি? এই বর্তমান নির্বাচন কমিশনারদেরকে কারা কিভাবে জবাবদিহিতার অধীনে আনবে সেটার কিন্তু কোনো সুরাহা হয় নাই। এবং আমি এটার সাথে আরেকটা প্রাসঙ্গিক বলি, আপনি দেখেন যে এখন হাসিনা, রেহানা, টিউলিপের এত বছর জেল হচ্ছে। আমি ব্যক্তিগত এই জেল হলেও কি না হলেও কি, তারা যা করার তা তো করে চলে গেছে। এখনকার দুদক কি কোনো ক্ষমতাসীন দুর্নীতিবাজকে প্রশ্ন করতে পারে কিনা, ধরতে পারে কিনা, আমার প্রশ্ন সেখানে। পালায় যাওয়ার পরে সে কি করলো এটা নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নাই, এটা দিল, এটা প্রতীকী আমার কাছে। সো সেমভাবে আপনি যখন পলিসি মেকারদেরকে আপনি যদি জবাবদিহিতার মধ্যে না আনেন, এবং শ্রমের মূল্য, কৃষকের ঘামের মূল্য, খুব সুন্দর সুন্দর কথা আমরা বক্তৃতায় বলি। এই যে সয়াবিন তেলের দাম 9 টাকা এক ধাপে বেড়ে গেল, ইভেন উপদেষ্টা স্বয়ং অবাক যে তাদের আদেশ ছাড়া সিন্ডিকেট এটা বাড়িয়ে দিয়েছে। ব্যবসায়ীরা বলছে যে উপদেষ্টা সরকার এখানে ইন্টারফেয়ার করতে পারে না। তাহলে এই যে এখানে মূল আমাদের দেখেন এত বাইনারি রাজনীতির মধ্যে মূল ক্ষতিগ্রস্ত কারা হয়? মানুষ, যাদেরকে আমরা সবচেয়ে কম গুরুত্ব দেই। আজকে কিন্তু সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এই কথাটাও বলেছে, অনেক অগুরুত্বপূর্ণ ইস্যুকে আমরা গুরুত্বপূর্ণ করছি, আর যে ইস্যুগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনার বাইরে রয়ে যাচ্ছে। পুলিশ সংস্কার কমিশন, যেই পুলিশ গণহারে মানুষকে উপর গুলি চালিয়েছে, সেই পুলিশ কমিশন অধ্যাদেশ জারি হয়েছে একটা জাস্ট নামকা ওয়াস্তে,
এবং এটা কোনো টিভি চ্যানেলে কোনো পত্রিকায় আলোচনা নাই, আমরা এটা নিয়ে ডিবেট করছি না যে কিভাবে উপদেষ্টা পরিষদ এরকম নাক দাঁতহীন একটা সেই একই পুলিশকে আবার একই ওই সরকারি দলের অধীনে রেখে দেয়। আমার তো এটা এই পুলিশ যে আবার দলীয়করণ হয়ে আবার মানুষের গায়ে গুলি চালাবে না, কি গ্যারেন্টি তার? তাহলে এই আলোচনাটা কিন্তু আমাদের মধ্যে নাই। আমরা এখনো আছি আমি মুক্তিযুদ্ধের পক্ষে, আমি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, আমি ইসলামের পক্ষে, আমি ইসলামের বিরুদ্ধে, আমি নারীর পক্ষে, আমি নারীর বিরুদ্ধে। এখনো সেই যুদ্ধে আমরা অবসেসড। সো আমাদের কথা হচ্ছে যে এই জোটের কথা হচ্ছে আমরা এই নজরটা ওদিকে ফেরাতে চাই। আমরা চাই যে নারীর 8টা ইট বানালে যে টাকা পাবে পুরুষ 8টা ওদিকে ফেরাতে চাই। আমরা চাই যে নারীর 8টা ইট বানালে যে টাকা পাবে পুরুষ 8টা ইট বানালে ওই একই টাকা যাতে পায়। আমরা কারো কর্মঘণ্টা 5 ঘন্টা করতে চাই না, আমরা চাই সে যাতে ম্যাটারনিটি লিভ পায়, প্যাটার্নিটি লিভ পায়, তার শ্রমের সম একটা নারী শিল্পী যে টাকা পাবে একটা পুরুষ শিল্পী সে টাকা পাবে। আমরা এই দূরত্বটা কমাতে চাই। জি, তফসিল তো হয়ে যাবে। একটা ছোট্ট গুঞ্জন ছিল যে আপনারা বলছিলেন সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর যেন আসলে জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা হয়। এখন তো আপনারা জোট করলেন, জোটের আসলে মতামত কি? তফসিল যদি 15 ডিসেম্বরের মধ্যে হয়ে যায় সেখানে আপনাদের কোনো সমস্যা আছে? না, এরকম কোনো আলোচনা বা ইয়ে নাই। আজকে তো মনে হয় বললো 8 থেকে 15 তারিখের মধ্যে তফসিল, মানে আমরা ধরে নেই যে প্রথমার্ধেই কিন্তু মানে 15 তারিখের মধ্যেই তফসিল ঘোষণা হবে। আমাদের কনসার্নের জায়গা যেটা যে সবসময় এই গত 15 মাসে একটা ষড়যন্ত্র, একটা এই যে আপনি যেটা বলছিলেন নির্বাচন হবে কিনা, একটা থার্ড শক্তির একটা মেকানিজমের সবসময় চিন্তা থাকে। সো আমরা যারা এখন নির্বাচনমুখী আমাদের কথা হচ্ছে ইসি যাতে এটা মেক শিওর করে যে এরকম যাতে কোনো কিছু না হয়, যে কোনো উসিলায় যাতে আবার এটা প্রশ্নবিদ্ধ না হয়। আমরা জাস্ট কনসার্নটা জানিয়েছি। জি, ডক্টর শাহান, হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন তিনি একটা বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছিলেন। আমি মনে করি সেই পরিস্থিতির স্পষ্ট প্রভাব এই ঘটনার উপর ছিল, মানে ভারতে আশ্রয় নেওয়ার উপর ছিল। আবার শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তাকে নিজেকেই নিতে হবে। শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিবে না জয়শঙ্করের বক্তব্যে এমন কোনো ইঙ্গিত কি স্পষ্ট হলো কিনা? আমার কাছে তো সেটাই মনে হয়। আমার কাছে উনি যখন দায়িত্বটা ওনার ঘাড়ে ঠেলে দিচ্ছেন, কারণ এখান থেকে যখন বারবার প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, একটা মামলার রায় হয়েছে সেই অনুযায়ী যখন একটা ডিমান্ড প্রেস করা হচ্ছে, উনি যখন এরকম একটা বক্তব্য দিচ্ছেন তাহলে এটা মোটামুটি ক্লিয়ার যে হচ্ছে কি তারা এখন পর্যন্ত এই জায়গায় বা যে পরিমাণ চাপ তাদের উপর প্রয়োগ করা হচ্ছে সেটা আসলে এমন কোনো ধরনের পজিটিভ চেঞ্জ অ্যাটলিস্ট তাকে হস্তান্তরের ক্ষেত্রে আনতে পেরেছে বলে মনে হচ্ছে না। সো ওই জায়গাটাতেই আছে। জি, শেখ রবিউল আলম আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বক্তব্যে আরেকটা কথা বলেছেন যে কঠিন সময় অপেক্ষা করছে বাংলাদেশের জন্য, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র রুখে দিতে পারে কেবল জনগণ ও গণতন্ত্র। তিনি আসলে কোন কঠিন সময়ের ইঙ্গিত দিলেন? কোন কঠিন সময়? একটা সংকটের মধ্যে তো আমরা আছি, বিভাজন আছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন একটা সরকার থাকা মানে তো একটা সংকটকালীন সরকার, সে জায়গা আছে। পতিত ফ্যাসিবাদী শক্তি একটা অংশ দেশের বাইরে চলে গিয়েছেন, পালিয়ে গিয়েছেন, আরেকটা অংশ দেশে থেকেই ষড়যন্ত্র করছেন। এবং ধরেন আঞ্চলিক আন্তর্জাতিক যে শক্তিগুলি আছে যারা বাংলাদেশের কর্তৃত্ববাদী অথবা আধিপত্যবাদী প্রতিষ্ঠিত করতে চায় তারা সক্রিয় আছেন। তো এখানে জনগণের ঐক্য এবং জনগণের ক্ষমতায়নটা খুব দরকার, এবং জনগণকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থেকে লক্ষ্যে পৌঁছানোর জন্য রাজনৈতিক দলগুলির একটা ইতিবাচক ভূমিকা থাকা দরকার। সে ব্যাপারে তিনি কনসার্ন হতে বলেছেন। আমি একটা জায়গায় একটু বলি, জামাত ইসলামের আলোচক ভাই বলছিলেন যে দাবি করেছিল, দাবি করা কিন্তু কোনো রাজনৈতিক দলের অবদান না। রাজনৈতিক দলের অবদান হচ্ছে প্রতিষ্ঠিত করা অথবা কার্যকর করা। সেই জায়গা থেকে বলছে হ্যাঁ বিএনপি খুব খারাপ রাজনৈতিক দল, এখন বলা হচ্ছে, মানলাম। কিন্তু 2018 সালের নির্বাচনের সময়ও বিএনপির ধানের শীষ নিয়ে 22 জনকে জামাতে ইসলামে নির্বাচিত করতে হয়েছে, এই কিছুদিন আগের কথাও বলছি। কিন্তু সেই খারাপ দলটাকে থেকে শেল্টার নিতে হয়েছে যখন নিষিদ্ধ হতে গিয়েছিলেন, এবং সেই খারাপ দলের প্রতীক নিয়েও কিন্তু নির্বাচন করতে হয়েছে। এগুলি দ্বিচারিতা হয়। আরেকটা কথা একটু বলা দরকার, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, কিন্তু মনে রাখা দরকার পূর্ণাঙ্গ রাষ্ট্রবিধান না। পূর্ণাঙ্গ জীবন বিধান প্রতিষ্ঠা করার কাজ রাজনৈতিক দলের না। যারা ইসলাম বিশ্বাস করেন তার প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে ইসলাম অনুসরণ করা এবং ইসলামের বিস্তৃত করা। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি আরেকটা বলা বলি, এই ধরনের যে বললেন যে হ্যাঁ কোরআনের আঙ্গিকে আপনি করতে চান, কিন্তু এই যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, প্রচলিত ব্যাংক ব্যবস্থা, আন্তর্জাতিক সংস্থার ঋণ, দেশীয় ব্যাংকের ঋণ, যেভাবে আমাদের অর্থনীতি এবং ট্যাক্স কালেকশন হচ্ছে সেটা
ইসলাম সম্মত, সে ব্যাপারে কিন্তু জামাত ইসলামের কোনো স্পষ্ট বক্তব্য নেই। আবার যদি গণতন্ত্র বলেন, আপনি এত আমাদের কথা প্রচলিত বলে বিচার ব্যবস্থার কথা যদি বলেন, সেখানে কিন্তু জামাত বলেছে যে আমরা এই বিচার ব্যবস্থা পরিবর্তন করতে চাই, এই সংস্কার করতে চাই, সংবিধানে এটার সাথে কোরআনের সাংঘর্ষিকতা আছে, এটার পরিবর্তন করতে চাই, বক্তব্য নেই। ভোটের সময় বলছে আপনি মুসলিম, আমাকে ভোট দেন, আনুকূল্য পাবেন, জান্নাত অবধারিত। শেখ রবিউল আলম, আমি দুঃখিত অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আপনাকে হয়তো সময় দেওয়া দরকার ছিল, কিন্তু রাজনীতির এই আলোচনার আসলে শেষ নেই, চলতে থাকবে। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে।